তো লিজ ফাইন্যান্সিংটা কি মোটামুটি কমপ্লিট হয়েছিল নাকি, যতটুকু মনে পড়ে? আমি তো প্রায় পুরোটাই কমপ্লিট করছিলাম যতটুকু মনে পড়ে। আমি গত ক্লাসেও 3টা অঙ্ক করিয়েছি, তারপরেও আজকে আরেকটা অঙ্ক সেখান থেকে আমি সিলেক্ট করে নিয়েছি যে আরেকটু দেখাই তোমাদেরকে, মনে আছে কিনা, অনেকদিন হয়ে গেছে তোমাদের, তাই না? জি ম্যাম। জি ম্যাম। তাহলে দেখাচ্ছি একটু। ইজারা ফাইন্যান্সিং এ দুই ধরনের আছে, ওই যে তোমার দুই ধরনের ইজারা মানে হচ্ছে লিজ আর কি, এখানে লিজ ফাইন্যান্সিং। তো লিজ তো মেইনলি টু টাইপস না, একটা হচ্ছে ফিনান্সিয়াল লিভারেজ আর একটা হচ্ছে অপারেটিং লিভারেজ, তাই না? তো আর আরেকটা ধরনও আছে ডিরেক্ট লিভারেজ, ইনডিরেক্ট লিভারেজ লিজ। তো ফিনান্সিয়াল লিস্ট আর অপারেটিং লিস্টটাই তোমাদের জন্য বেশি দরকার আর কি। তো এগুলা বিস্তারিত এর আগেও আলোচনা করছি। লিজিংটা হচ্ছে মূলত লং টাইমে একটা প্রপার্টি ইউজ করার জন্য বা একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য, যে তুমি কি লিজ নিবা না ব্যাংক লোন নিবা, এই ধরনের এই যে সিদ্ধান্ত নেওয়ার জন্য লিজিংটা হচ্ছে কেমন, যে তুমি সেটা সরাসরি না কিনেও যে কোনো একটা প্রপার্টি বা অ্যাসেটস কে নির্দিষ্ট সময়ের জন্য কি করতে পারবা, ইউজ করতে পারবা। এটা হচ্ছে কি লিজিং। তো লিজ করতে গেলে তোমার যে টাকাটা অপচয় করতেছো সেটা আসলে তুমি কতটুকু কি অন্যগুলোর সাথে তুলনা করাটাই হচ্ছে এই অধ্যায়ের মূল ভিউ। তাহলে আজকে তোমাদের কি, ওই যে তোমরা যেহেতু 4th ইয়ারের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটাই তোমাদের ক্লাস, আর চ্যাপ্টার 6 এর লিজ ফাইন্যান্সিং ব্যাপারে আজকে হচ্ছে সর্বশেষ ক্লাস। হ্যাঁ, তো যথারীতি আমি আছি তোমাদের নাহিদা আক্তার মিস, লেকচারার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, ঢাকা উইমেন কলেজ। যেমন এখান থেকে দেখো একটা অঙ্ক আমি সিলেক্ট করছি, এটা কিন্তু একটা প্রবলেম। কেমন? কোম্পানি ইজ থিঙ্কিং টু কালেক্ট এ মেশিন এট দ্য লোয়েস্ট পসিবল কস্ট। হ্যাঁ, একটা মেশিনে ওরা কালেক্ট করতে চাচ্ছে সর্বনিম্ন সম্ভাব্য ব্যয়। দ্য চোজ ইজ আইদার টু লিজ ওয়ান এট দ্য টাকা 11,890 এনুয়ালি, বছরে বছরে ওরা 11,890 টাকা করে দিয়ে, অথবা টু পারচেজ ওয়ান বাই টেকিং লোন অফ টাকা 54,000 টাকা, 45,000 টাকা লোন নিয়ে ওরা কি করতে পারে, এটাকে তোমার লোন নিয়ে পারচেজ করতে পারে, ক্রয় করতে পারে। দ্য কোম্পানি কস্ট অফ ডেট ইজ 10% অ্যান্ড দ্য রেট ইজ 40%। রেট মানে হচ্ছে তোমার এটা ট্যাক্স রেট। হ্যাঁ, ইকোনমিক লাইফ ইজ 6 ইয়ার অ্যান্ড হ্যাভ নো সালভেজ ভ্যালু। তো লাস্টলি আবার বলা আছে ডেপ্রিসিয়েশন উইল বি চার্জ অন স্ট্রেট লাইন মেথড হুইচ অল্টারনেটিভ ইজ বেটার। ওই কোম্পানিটা কি করে, যে স্ট্রেট লাইন মেথডে অবচয় নির্ধারণ করে, আর এটার হচ্ছে তোমার মেয়াদ দেয়া আছে 6 বছর এবং সালভেজ ভ্যালু নাই, অর্থাৎ বিক্রি করতে গেলে 6 বছর পরে এটার কোনো মূল্য পাওয়া যাবে না। যে প্রোডাক্টটা সেটাকে বলা হচ্ছে, ওরা একটা মেশিন কালেক্ট করতে চাচ্ছে লোয়েস্ট পসিবল কস্টে। এটা হয় ওরা লিজ দিতে পারে যে বাৎসরিক 11,890 টাকা করে পড়বে, অথবা এটা ক্রয় করতে পারে ব্যাংক থেকে 54,000 টাকা লোন নিয়ে। তো এই কোম্পানির আবার তোমার যে লোন আছে, লোনের কস্ট আছে হচ্ছে কত, 10%, এবং সরকারকে ট্যাক্স দিতে হয় 40%। আর ওই প্রোডাক্টটার হলো 6 বছর একটা ইকোনমিক লাইফ বা মেয়াদকাল দেওয়া আছে, আর এটা 6 বছর পরে বিক্রি করলে কোনো মূল্য পাওয়া যাবে না, সেটা বলা হচ্ছে। হ্যাঁ, আর সরলরৈখিক পদ্ধতিতে এটা হলো অবচয় মূল্যায়ন করে। তাহলে কোম্পানির জন্য কোন পদ্ধতিটা বেটার হবে এটা জানতে চাচ্ছি আমরা। তাহলে আমরা প্রথম অঙ্কে চলে গেলাম, যে প্রথমতই যে ইজারাতেও কিন্তু প্রথমে তোমাকে প্রেজেন্ট ভ্যালুটাই ক্যালকুলেশন করতে হয়। প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ আউটফ্লো আন্ডার বরোয়িং এন্ড বাইং দ্য ইকুইপমেন্ট। তুমি হচ্ছে যে প্রোডাক্টটা তুমি ক্রয় করতে যাচ্ছ, পারচেজ করলে হচ্ছে ব্যাংক থেকে লোন নিয়ে, অথবা তুমি ইজারা করতে পারো ওই দিয়ে। এখন যে এখানে তুমি প্রোডাক্টটা পারচেজের কথা, সেটাকে ক্যালকুলেশন করার জন্য এখানে আমরা এভাবে দেখাচ্ছি। তাহলে দেখো ক্যালকুলেশন করলে, যেহেতু লিজেরটা আমার অ্যানুয়াল কস্ট দেওয়া আছে, কিন্তু প্রোডাক্টটা যদি পারচেজ করি 54,000 টাকা 6 বছরের জন্য একবারে যাবে, বাট তাইলে আমার বাৎসরিক কত করে পড়ে সেটা বের করতে হবে আর কি। যার জন্য এই ক্যালকুলেশন অফ লোন ইনস্টলমেন্ট কিসের উপরে,
borrowing and buying equipment যেটা সেটার উপরে। তো প্রেজেন্ট ভ্যালু অ্যানুইটি ইকুয়াল টু এটা কি সূত্রে a ডিভাইডেড i ইনটু ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার n আসবে। হ্যাঁ, তো তোমার n আসবে কিন্তু i টু দি পাওয়ার n। nটা ছোট করে তোমরা লিখে নিও, ঠিক আছে? বুঝতে পারতেছো? হ্যালো, জি ম্যাম, বুঝছি। জি ম্যাম। ওই যে সূত্রে এখানে হলো তোমরা একটা এই যে 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস i টু দি পাওয়ার, এখানে যে ছোট করে একটা n দিতে হবে, ঠিক আছে? এটার উপরে, হ্যাঁ নাম্বার অফ ইয়ার। হ্যাঁ, ছোট করে একটা n দিতে হবে। তো তাহলে এবার তারপরটাতে বলা হচ্ছে কি দেখো, 54,000 টাকা আমাদের বলা হয়েছে যে পারচেজ যদি করি আমার, তাইলে এটার ভ্যালু পড়বে কত? 54,000 টাকা। কেমন? আর এটা হচ্ছে কি অ্যানুইটিটাই আমরা বের করব, এর জন্য এর ভ্যালুটা নাই। আর ডেপ্টের জন্য তোমার ব্যাংক লোন নিলে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে? 10% ইন্টারেস্ট দিতে হবে। আর এগুলো তো সূত্রেরই 1 মাইনাস 1 ডিভাইডেড 1 প্লাস হবে, এটাও প্লাস হবে। হ্যাঁ, প্লাস 1.10 আর পাওয়ার হচ্ছে এখানে কত? 6 হবে। হ্যাঁ, 6, ঠিক আছে? তো এটাকে ক্যালকুলেশন করলে তোমার আসতেছে, এইটুকুকে ক্যালকুলেশন করলে আসতেছে কত? 1 প্লাস এর সাথে টিপ দাও তোমরা, একটু ক্যালকুলেটর টিপ দাও, এই যে এটা আসে কিনা দেখো। তাহলে 54,000-এর সাথে আমি 0.10 গুণ করলে আসতেছে কত? জাস্ট ওইভাবে ক্যালকুলেশন গুলা যদি করে বসাও তাহলে এটার ভ্যালু আসতেছে কত? 12,414 টাকা। আর আমি যদি ইয়া নেই, ওই যে লিজ নেই, লিজের জন্য বলা ছিল কত টাকা? লিজের জন্য বলা ছিল কত টাকা মনে আছে না? 11,000 কত টাকা যেন ছিল অঙ্কে? এই যে কত ছিল? 11,890 টাকা, তাই না? 11,890 টাকা অ্যানুয়ালি পড়ে, প্রতি বছরে পড়তো 11,890 টাকা করে। ওটা মেশিনটা হলো লিজ নিলে, আর পারচেজ করলে পড়তেছে কত? 12,414 টাকা, ঠিক আছে? 12,414 টাকা পড়তেছে। তোমাকে বলছে হুইচ অল্টারনেটিভ ইজ বেটার, এটার জন্য তুমি কি বের করলা? এখনই আপাতত আমাদের যে দৃষ্টিগোচর যেটা হচ্ছে যে আমরা যদি 11,890 টাকায় লিজ নেই, আর যদি তোমার 54,000 টাকা দিয়ে 6 বছরের জন্য প্রোডাক্টটা ক্রয় করে ফেলি, তাহলে কিন্তু বেশি পড়তেছে। লিজের চেয়ে ক্রয় আমাদের ভ্যালু পড়তেছে বেশি, তাই না? তাহলে লিজিংটাই ভালো। তো এবার সেকেন্ড স্টেপে চলে আসি, ক্যালকুলেশন অফ দ্য ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। প্রিন্সিপাল অ্যামাউন্ট গুলো ফেরত দিতে গেলে কেমন হবে? আর ডেপ্রিসিয়েশনটা হচ্ছে ধরতেছে কিভাবে? তোমার স্ট্রেট লাইন মেথডে। তো 54,000 টাকাকে 6 দিয়ে যদি ভাগ করি হচ্ছে কত? 9,000 টাকা। 9,000 টাকা প্রতি বছর কি দেয় ওই কোম্পানিকে? ইয়াটার তোমার ওই যে মেশিনটার অবচয় ধরতে হবে কত? প্রতি বছর 9,000 টাকা করে, ঠিক আছে? এখন দেখো, আর আমরা যদি যে ক্যালকুলেশন অফ ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট করি, তাহলে প্রথমত এই যে 5টা ঘর একটু বুঝে নাও, ইয়ারের সংখ্যা এগুলা। আর এটা হচ্ছে লোন এট দ্য বিগিনিং অফ ইয়ার, এটা প্রথম বছরের লোন। আর এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম বছর। অর্থাৎ পে করার পরে যে লোনটা থাকতেছে সেটা হচ্ছে পরের বছরের বিগিনিং এর লোন। আর ইনস্টলমেন্ট আমরা সমান বের করে নিচ্ছি, প্রত্যেক বছর ইনস্টলমেন্ট সমান। ওই যে আগের অঙ্কের মাধ্যমে বের করে নিচ্ছি কত? 12,414 টাকা, তাই না? ইনস্টলমেন্ট গুলা সমান। এখন তাহলে এখান থেকে এবার ইন্টারেস্ট বের করতে হবে। ইন্টারেস্ট আমার কিসের উপরে? 54,000 টাকার উপরে 10% ধরতে হবে প্রথম বছর। পরের বছর 46,000 টাকার উপরে 10% ধরতে হবে। তাহলে 54,000 টাকার উপরে যদি 10% ধরি, সেটা হচ্ছে কত তোমার? 5,400 টাকা।
এবার ইন্টারেস্টের ইনস্টলমেন্ট থেকে ইন্টারেস্টটা বাদ দিলে প্রিন্সিপাল অ্যামাউন্ট থাকতেছে 7,014 টাকা। ঠিক আছে, লোন লোন এট দা এন্ড অফ ইয়ার হলো কত, 46,986 টাকা। ঠিক আছে, এবার 46,986 টাকা আমার দ্বিতীয় বছরে আবার কি বিগিনিং এ লোন, তাহলে বিগিনিং এর লোনটাকে আবার ইনস্টলমেন্ট 12,414 টাকা গেলে এবার হচ্ছে কত, 4,699 টাকা। আর প্রিন্সিপাল অ্যামাউন্ট হচ্ছে 7,715 টাকা। কিভাবে, ওই যে আমার 46,980 টাকার উপরে আমরা কি করলাম, 10% ইন্টারেস্ট ধরে এই যে এটা বের করছি যে 4,699 টাকা। এবার 12,400 টাকা থেকে 4,699 টাকা বাদ দিলে 7,715 টাকা। এবার হচ্ছে তোমার কত, যে পরবর্তী বছরে আবার যদি আমি প্রিন্সিপাল অ্যামাউন্টটাকে ওই যে 46,000 টাকা থেকে বাদ দেই, তাহলে আমার কাছে আর ব্যাংক পাচ্ছে আবার কত, 39,271 টাকা। হ্যাঁ, এটা আবার তৃতীয় বছরে আমার বিগিনিং এ যে 39,271 টাকা ব্যাংক আমার কাছে তৃতীয় বছরের প্রথমে পায়। তো এটার উপরে আবার আমি কি ধরবো, 10% ইন্টারেস্ট ধরবো, সেটা হচ্ছে কত, 3,927 টাকা। আর এখান থেকে আমি তো মান্থলি যে ইয়ারলি যে অ্যামাউন্টটা সেটা বের করলাম 12,414 টাকা। 12,414 টাকা হবে তোমার ইন্টারেস্ট আর প্রিন্সিপাল অ্যামাউন্ট দুইটা মিলে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট ইন্টারেস্টটাকে বাদ দিলে বেরিয়ে আসতেছে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এই দুইটাকে যোগ করলে আবার সেটাই হচ্ছে। ঠিক আছে, তাহলে এবার তোমার হলো এখানে আবার কোথা থেকে বাদ দিবা, ইন্টারেস্টটা বাদ দিবা কোথা থেকে, ওই তোমার এই পাওনা টাকা থেকে আবার কি করবা, 30,774 টাকা থেকে তোমার হলো এই তোমার ইয়া বাদ দিবা, প্রিন্সিপাল অ্যামাউন্ট বাদ দিবা। তাহলে আসতেছে কত, 21,448 টাকা নাকি। এবার তোমার এটা আবার চতুর্থ বছরে পঞ্চম বছরে সেম ভাবে ক্যালকুলেশন করলা, পঞ্চম বছর শেষে তোমার কাছে ব্যাংক পায় কত, 11,179 টাকা। আর ষষ্ঠ বছরে হচ্ছে 11,179 টাকা। হ্যাঁ, 11,179 টাকারে এবার তুমি আবার সেম ভাবে এর উপরে যখন ইন্টারেস্ট ধরলা আসলো এত টাকা, আর প্রিন্সিপাল অ্যামাউন্ট তাহলে এত টাকা যাচ্ছে, তো 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 আর ব্যাংক তো আর ষষ্ঠ বছর তোমার কাছে কোনো টাকা পাচ্ছে না। তো তাইলে তোমার এবার আসো স্টেপ 3 হচ্ছে কি, যেহেতু আমাদেরকে কোন অল্টারনেটিভ ভালো সেটা জাস্টিফাই করতে বলছে, ওটা তো এক কথায় দেওয়া আছে, অত লিজ নিলে হচ্ছে 11,800 কত টাকা যেন পরে সেটা, কিন্তু এটাতে হলো আবার ক্যালকুলেশন করে দেখতে হচ্ছে। তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোর প্রেজেন্ট ভ্যালু, যেহেতু ডেপ্রিসিয়েশন আমরা বের করছি, ডেপ্রিসিয়েশনে তাহলে তোমার যে ইয়ার গুলো আছে 1 2 3 4 5 6, ইনস্টলমেন্ট তো আমাদের ক্লিয়ার, সব সময় সমান আমরা অঙ্ক থেকে বের করছি। এটা ইন্টারেস্ট যে এখান থেকে নিয়ে আসা হয়েছে, তাহলে তোমার ইন্টারেস্ট এবং ইন্টারেস্টও কি করতে হয়, কোম্পানিকে পে করতে হয় যে বন্ড হোল্ডারদেরকে। আর ডেপ্রিসিয়েশনও কি করতে হয়, ট্যাক্সের আগে সরায় রাখতে হয়, তাই কিন্তু ট্যাক্সের আগের ঘরে কি হচ্ছে, ডেপ্রিসিয়েশন হচ্ছে। তাহলে তোমার যদি একটা ইনস্টলমেন্ট দিতে হয় সেটার মধ্যে তোমার কি থাকতেছে, ডেপ্রিসিয়েশন, তারপরে ইন্টারেস্ট। এবার ট্যাক্স রিডাকশন হচ্ছে কি, ট্যাক্স দিবা কতর উপরে তুমি, ট্যাক্স হচ্ছে তাহলে 3 আর 4 কে যোগ করে তাহলে কত হচ্ছে, ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স, অর্থাৎ এগুলোর উপরে ট্যাক্স দেওয়া লাগবে না তোমার, তুমি ইন্টারেস্টের পে করতেছো কার, ডেপ্ট হোল্ডারদের। আর প্রোডাক্টের তোমার যে সম্পত্তিটা থেকে ডেপ্রিসিয়েশন তুমি বাদ দিচ্ছ, তাহলে এই টাকাগুলো তুমি অফ রেখে তারপরে যে টাকাটা থাকবে সেটার উপরে তুমি ট্যাক্স দিবা। এবার দেখো তাইলে কত হইলো, 14,400 টাকা ডিডাক্টেবল, ট্যাক্স ডিডাক্টেবল। আর এবার তোমার ট্যাক্স দিতে হচ্ছে কতর উপরে, তাইলে 40%, 5,760 টাকা। কিসের উপরে এটা, 54,000 টাকার উপরে। ঠিক আছে, তো এবার তোমার হলো আফটার ক্যাশের উপরে তোমার এবার থাকতেছে কত, তাহলে এই যে 12,414 টাকা থেকে তুমি যদি এই ডিডাক্টেবল ট্যাক্স গুলাকে বাদ দেওয়ার পরে 12,414 টাকা থেকে প্রথম বছরে যদি তুমি এবার ট্যাক্স বাদ দাও 5,760 টাকা, তাহলে তোমার কাছে আবার আর ক্যাশ কত থাকতেছে, 6,654 টাকা। ঠিক আছে, তো এরপরে এবার তোমার এটার উপরে কি ধরতে হবে, প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরিং ধরতে হবে। এগুলো তোমাদের বইয়ের পেছনেও ফ্যাক্টরিং গুলা দেওয়া আছে, যদি না পারো তাহলে ওই যে 1 + i⁻n যেটা
যে তোমার জাস্ট হচ্ছে 1/1 প্লাস i টু দি পাওয়ার n, ওইটুকুর উপরে প্রথমবার n এর মান 1, পরের বার 2, পরের বার 3, পরের বার 4, 5, 6 এভাবে ধরে তোমরা এখানে বসাইতে পারো। তারপরে এবার তুমি এটার সাথে এটাকে গুণ করে তোমার আসতেছে কত, 6277। হ্যাঁ, এইভাবে ক্যালকুলেশন করলে 6 বছর তুমি এইভাবে তোমার প্রত্যেকটা হিসাবের ইয়ে পাচ্ছ। দেখো এটা একটু ক্যালকুলেশনটা তোমরা দেখো, দেখতে পাচ্ছ তো স্ক্রিন তোমরা না? জি ম্যাম। এই হিসাবটা দেখো তো একটু, তোমাদের হাতে ক্যালকুলেটর আছে না, একটু টিপে দেখো হিসাবটা মিলে কিনা, একবার প্র্যাকটিস হয়ে যাবে তাহলে। এবার উঠি। পারতেছো তোমরা, পারতেছো, করছো নাকি না, সবাই বসে আছো? হ্যালো, আসো, লাইনে আসো তোমরা? জি ম্যাম। পারতেছো? এটা ক্যালকুলেশনটা দেখতেছো? জি ম্যাম। কিভাবে দেখো তো, ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স যেটা হয়েছে, জাস্ট হচ্ছে এই দুইটাকে যোগ করছে আর কি। 3 নাম্বার ঘরের ইন্টারেস্ট আমরা কিন্তু আগেই বের করছি, দেখছো? এই যে এই ঘরে ইন্টারেস্ট আগেই বের করছি, তাই না? আর ডেপ্রিসিয়েশনটা কিন্তু এই যে স্টেট লাইন মেথডে আমরা 9,000 টাকা আগেই বের করছি। তাহলে কত হচ্ছে, এক একটা ইনস্টলমেন্ট হচ্ছে 12,414 টাকা করে, কিন্তু ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন মিলে টোটাল ট্যাক্স ডিডাক্টেবল এক্সপেন্স কত, 14,400 টাকা, ঠিক কিনা? এই 14,400 টাকার উপরে এবারে হচ্ছে 40% ডিসকাউন্ট, ধরো কত টাকা হয়, ঠিক আছে? এবার 2 নাম্বারটা হচ্ছে কত, 12,414 টাকা, সেখান থেকে যে তোমার ট্যাক্স যেটা সেটাকে বাদ দাও, তাহলে আর কত থাকতেছে, 6,654 টাকা, ঠিক আছে?
তাহলে এবার দেখো এটুকু যদি ক্যালকুলেশন বুঝো তাহলে প্রেজেন্ট ভ্যালু গুলাকে যোগ করে আসতেছে কত 36,348। এবার তোমার প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো আন্ডার লিজ, লিজে কত হয় তাইলে ইয়ার হচ্ছে 1 থেকে 6, 1 থেকে 6 বছর পর্যন্ত প্রোডাক্টটা ইউজ করা যাবে। লিজ পেমেন্ট হচ্ছে কত 21,890। পেমেন্ট আফটার ট্যাক্স হলো কত তাইলে আসে 13,134 টাকা। আর ওটার ফ্যাক্টরিং প্রেজেন্ট ভ্যালু ফ্যাক্টরিং এ 6% আসে কত 4.9170। এটাকে গুণ করলে হচ্ছে কত 64,584। তাহলে দেখো ফ্যাক্টরিংটা বের করে নিছে কিভাবে, যেহেতু অ্যানুইটি ফ্যাক্টরিং এটাকে হচ্ছে 1 - 1 ডিভাইডেড 1 প্লাস আই টু দি পাওয়ার n ডিভাইডেড আই, জাস্ট এই যে এইভাবে বসিয়ে একবারে পাওয়ার n এর পাওয়ার হচ্ছে 6 দিয়ে এটাকে বের করছে। তাহলে মোটামুটি কি দেখা যাচ্ছে, দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ আউটফ্লো আর লিজ ফাইন্যান্সিং এর হচ্ছে কত 64,684, আর ডেট ফাইন্যান্সিং এর হচ্ছে কত 36,340। তাহলে ডিসিশন নিল কি, সিন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ আউটফ্লো আন্ডার ডেট ফাইন্যান্সিং ইজ লস দেন তোমার হচ্ছে কি দ্যাট অফ লিজিং, দ্য কোম্পানি শুড বাই দ্য পারচেজ উইথ ডেট ফাইন্যান্সিং। অর্থাৎ ব্যাংক থেকে লোন নিয়ে করলে আলটিমেটলি কোম্পানির খরচ পড়তেছে সবকিছু ক্যালকুলেশনের পর দেখতেছে যে ওই যে ডেপ্রিসিয়েশনটা যেহেতু ধরে তারপরে বাদ দিয়ে ট্যাক্সটা দেয়, তাহলে কোম্পানির খরচটা মূলত কি হচ্ছে কমে আসতেছে। আর লিজ ফাইন্যান্সিং এ মূলত খরচটা কোম্পানির বেশি পড়তেছে। 6 বছরের উপরে একবারে যখন ফ্যাক্টরিংটা ধরতেছে আসলে কোম্পানির তখনই যে এটার কারণে যেহেতু 13,000 আফটার পেমেন্ট ট্যাক্স এটার উপরে হচ্ছে তখনই হয় কি বেড়ে যায়। তাহলে দেখা যাচ্ছে যে লিজিং এর চেয়ে তোমার যদি কোম্পানি কি করতে পারে
যে পারচেজ বা বাইয়ের মাধ্যমে প্রোডাক্টটা ক্রয় করতে পারে, তাহলে কোম্পানির কি হচ্ছে যে খরচ কম পড়তেছে। ঠিক আছে, এটা কিন্তু 2017 সালে তোমাদের ইয়েতে আসছিল, বোর্ড কোশ্চেনে, ন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড কোশ্চেনে আসছিল 2017, এরকম 23 নাম্বার প্রবলেম তোমাদের ইয়েতে টেস্ট পেপারে। কেমন? জি ম্যাম। আচ্ছা, আর প্রেজেন্ট আছে আজকে তাইলে কে কে? ফারিয়া তাবাসসুম হলো 2699, তারপরে জি ম্যাম। 2697 সানজিদা, জি ম্যাম। 2697, তারপরে হলো 64 জুথি, 2647 সামিয়া আক্তার, তারপরে আবার সানজিদা আক্তার আবার আসছে 97, 99 লিখছি। সঞ্জিদা সুইটি না 2670, 2670 সুলতানা সিদ্দিকা 2657, এর আগের ক্লাসে কয়জন প্রেজেন্ট ছিল তোমরা? এর আগে তো মনে হয় স্যারের ক্লাস ছিল না, হাফিজুর রহমান স্যারের ক্লাস ছিল। জি ম্যাম। জি ম্যাম, মাত্র 3 জন। ও যাই হোক, যেখান থেকে হোক সবাই তো প্রেজেন্ট করতে পারে, সবাইকে জয়েন করতে বললো, তোমাদের সাথে তো কানেক্টেড আছে, বুঝছো? জি ম্যাম। আর আজকের প্রবলেমটা তোমরা বুঝছো কিনা, অঙ্কটা বুঝছো? জি ম্যাম। তাহলে বাসায় একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ? জি ম্যাম। তো আচ্ছা ঠিক আছে। ম্যাম 2647 প্রেজেন্ট দিয়েছেন? হ্যাঁ দিয়েছি 47, 2699, 2697, 2664, 2647, 2670 আর 2657। ঠিক আছে, কেউ বাদ পড়ো জি নাই তো ম্যাম। না? তোমাদের ক্লাসও হয়তো কিছুদিনের মধ্যে সাসপেন্ড হয়ে যাবে। আর আমারও তো আর একটা অধ্যায় বাকি আছে, যে ওয়ার্কিং ক্যাপিটাল, যেটা এই অধ্যায়টা বাকি আছে। তো সবাই সময় মতো ক্লাসে জয়েন করো আর কি, তোমাদের সাথে যারা আছে তাদেরকেও বলে দিও সবাই একসাথে ক্লাস জয়েন করুক, এই আর কি বিষয়। হ্যাঁ, আর ম্যাম আপনি কি ক্লাসগুলো অনলাইনে দেন না ইউটিউবে, ফেসবুকে? ইউটিউবে জি ম্যাম। ফেসবুকে তো দিচ্ছে না, ইউটিউবে যা জি ম্যাম। সবগুলো পাওনি তুমি? না ম্যাম, আমি প্রথম থেকে ক্লাসগুলো করিনি তো, ওগুলো আর কি খুঁজে পাচ্ছিলাম না আর কি। প্রথম দিকের গুলা পাবা, প্রথম দিকের গুলো আছে। আমার ওই যে মাঝখানে অনেক বেশি ক্লাস ছিল, যে মাঝখানে দুই একটা মিসিং হয়েছে কিনা কে জানে, এলোমেলো হয়ে গেছিলাম। ডেলি 3-4টা ক্লাসই দেওয়াটা একটু টাইম লাগে, তো আপলোড হইতে তো অনেক টাইম লাগে। কিন্তু মাঝখানে হয়তো একটু মিসিং আছে কিনা, প্রথম দিকের গুলা পাবা, দেখো ফোর্থ ইয়ারের ক্লাস গুলা। হ্যাঁ, আর যদি কোনটা মিসিং থাকে আমাকে জানাও, জি সমস্যা নেই, ম্যাম। দিয়ে দিবনি। ঠিক আছে, জি আচ্ছা ম্যাম। জি ম্যাম। আজকেরটা তো বুঝছো না, আজকেরটা একটু প্র্যাকটিস করো দেখে। জি ম্যাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আসসালামু আলাইকুম ম্যাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাজিফা, এখন এই দুইটা পোস্ট করতে হবে না, ধরো।